আসসালামু আলাইকুম বন্ধুরা, রোকেয়াস ওয়ার্ল্ড অফ সিনেমায় আপনাদের স্বাগতম। আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি দারুণ একটি মুভি দ্য ওয়ান্ডারফুলস এর প্রথম ও দ্বিতীয় পর্ব একসাথে, যেখানে একদল বলদের জীবন সম্পূর্ণ বদলে যায় এক অদ্ভুত ঘটনার কারণে। এই অ্যাডভেঞ্চার আর চমৎকার টুইস্টে ভরা গল্পটি শেষ পর্যন্ত না দেখলে কিন্তু চরম মিস করবেন। এই মুভিটি কেন এই সময়ের অন্যতম সেরা তা গল্পটা শুরু হলেই বুঝতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন সরাসরি প্রবেশ করা যাক গল্পের মূল পর্বে। গল্পের শুরুতে আমরা আমাদের মেইন ক্যারেক্টার ইউন সানির সাথে পরিচিত হই। সানি মেয়েটা ছিল প্রচন্ড রাগী আর খামখেয়ালি, তবে তার একটা বড় সমস্যা আছে। সে জন্মগত হার্টের রোগী। ডক্টরের মতে সে যে কোনো সময় মারা যেতে পারে। মরার আগে সানির ইচ্ছে সে পুরো পৃথিবী ঘুরবে, তাই সে তার দাদির কাছে টাকা চায়। সানিরা আর্থিকভাবে বেশ ভালোই ছিল, কিন্তু তবুও তার দাদি তাকে টাকা দিতে চায় না। সানি তখন রাগ করে বলে, আপনি কি আমাকে মরার আগেও একটু শান্তি দিবেন না? দাদি তখন বলে, তোমাকে কতদিন বলেছি এইসব মরার কথা বলতে না। আসলে তার দাদি জানতো সানির হার্টের সমস্যা আছে, কিন্তু সে যে কোনো সময় মারা যেতে পারে ওটা দাদি জানতো না, তাই সে তাকে টাকাও দেয় না। দাদির কাছ থেকে টাকা নেওয়ার জন্য নকল কিডন্যাপিং এর নাটক সাজানোর প্ল্যান করে। আর এই নাটকে তার পার্টনার ছিল দুই ক্লোজ ফ্রেন্ড গিয়ং হুন আর রবিন। শুরুতে তারা রাজি না হলেও টাকা দেওয়ার কথা শুনে তারা রাজি হয়, কারণ তাদের টাকার খুব প্রয়োজন ছিল। যাই হোক, প্ল্যান অনুযায়ী তারা একটা পরিত্যক্ত জায়গায় গিয়ে এই নকল নাটকের শুটিং করছিল। রবিন আর গিয়ং হুন তাকে বলার জন্য শিখিয়ে দিচ্ছিল যে তাকে কিডন্যাপ করা হয়েছে আর তাকে ছাড়ানোর জন্য মুক্তিপণ লাগবে 5 কোটি টাকা। তো সানির এই ভিডিওটা করার পর গিয়ং হুন আর রবিন পিছনে ঘুরে এই ভিডিও নিয়েই কথা বলছিল যে ভিডিওটা কেমন হয়েছে। কিন্তু ঠিক তখনই কপাল খারাপ, সানির হার্ট অ্যাটাক হয়। সানি রবিন আর গিয়ং হুনকে ডাকতে গিয়েও ডাক দিতে পারে না, আর সানি ছটফট করে সেখানেই মারা যায়। ওদিকে এরা দুজন ভিডিও নিয়ে কিছুক্ষণ সমালোচনা করার পর আবার ভিডিও অন করে আরেকবার ভিডিও করার জন্য। তারা দেখে সানি তো নড়ছেই না। তারা সানির কাছে গিয়ে অনেক ডাকাডাকি করে। তারপর সানির শ্বাস চেক করে তারা দেখতে পায় সানি মারা গেছে, আর এখনো এসব ভিডিও হচ্ছিল। এসব দেখে এদের দুজনের তো অবস্থা খারাপ হয়ে যায়। তারা আতঙ্কে কান্না করতে থাকে। অন্যদিকে সানির দাদি সানির বাসায় না ফেরার জন্য দুশ্চিন্তা করছিল। সানিকে অনেকবার কল করেও সে তার সাথে যোগাযোগ করতে না পেরে তিনি তখন লিওন নামের একজনকে কল করেন। লিওন অভিযোগ কেন্দ্রে বিভিন্ন কেস নিয়ে কাজ করত। সে লোকেশনও ট্র্যাক করতে পারত, তাই দাদি তাকে বলে সানির লোকেশন ট্র্যাক করার জন্য। এইদিকে এই দুই বলদ বুঝতেই পারছিল না যে এটা কি হয়ে গেল। তারা অনেক চেষ্টা করে সানিকে বাঁচানোর জন্য, কিন্তু কোনো লাভ হয় না। তারা কাঁদতে থাকে আর বলে সানি এইভাবে কিভাবে মারা যেতে পারে। এখন যদি পুলিশ এটা জানতে পারে তাহলে তো আমাদেরই কিলার ভাববে, তাই আমাদের এই লাশটাকে ফেলে দিতে হবে। তারা তখন সানির লাশকে ট্রলিতে নিয়ে একটি পরিত্যক্ত ময়লার স্তূপের কাছে যায় ফেলে আসার জন্য। হঠাৎই সেখানে সিটি অফিসের একজন স্টাফ ইয়নজুং চলে আসে। ইয়নজুংকে দেখে তো এদের ঘাম ঝরতে থাকে। ইয়নজুং এদের জিজ্ঞেস করে, তোমরা এখানে কি করছো? এরা তখন বলে, ময়লা ফেলতে এসেছি, আপনি এখানে কি করছেন? ইয়নজুং সন্দেহ করে সামনে আসতে থাকে, আর এরা ভয় পেয়ে ট্রলিটা উপর থেকে নিচে ফেলে দেয়, যার ফলে সানির লাশটা সেখানকার ওই ময়লা পানিতে পড়ে যায়। আর এটা ইয়নজুং দেখে ফেলে। তারপর দৌড়ে নিচে যায় আর ওদের বলে, তোমরা এখানে লাশ লুকাচ্ছিলে? গিয়ং হুন আর রবিন তো এবার ভালোভাবেই ফেসে যায়। এরা দুজন তখন কাঁদতে কাঁদতে পাগলি হয়ে যাচ্ছে। এরা তখন বলে, আমরা তো শুধু কিডন্যাপ করার নাটক করছিলাম, আর ও কেমনে যেন চেয়ারে বসেই মারা গেল। ইয়নজুং এখন এদের কথা তিল পরিমাণ বিশ্বাস করে না। কথা বলার এক পর্যায়ে ইয়নজুং সানির দিকে লাইট ধরলে দেখে, এ কি, লাশ কই? গিয়ং হুন আর রবিন পিছনে তাকিয়ে অবাক হয়ে যায়। আরে এমনে কেমনে লাশ ভ্যানিশ হয়ে যেতে পারে? ইয়নজুং তখন বলে, নিশ্চয়ই তোমরাই লাশটাকে কোথাও লুকিয়ে রেখেছো। রবিন আর গিয়ং হুন বলে, না, আমরা তো তোমার সামনেই ছিলাম। ইয়নজুং তখন বলে, নিশ্চয়ই তোমাদের সাথে তৃতীয় কোনো ব্যক্তি আছে। এরা আবারও মরা কান্না শুরু করে আর বলে, না না, আমাদের সাথে কেউ নেই, আর আমরা সানিকে মারিনি। ইয়নজুং
তখন পুলিশকে কল করে আর ওদের দুজনকে বলে, লাশ তোমরা কোথায় লুকিয়েছো সত্যি করে বলো, নয়তো আমি পুলিশকে কল দিব। আয় হায়, এবার তো এদের সিচুয়েশন পুরাই চরম লেভেলে চলে গেছে। গিয়ং হুন ইয়নজুং এর উপর অ্যাটাক করে তার ফোনটা নিয়ে নেওয়ার জন্য। তাদের মধ্যে এগুলো নিয়ে কারাকারি হতে থাকে। গিয়ং হুন ইয়নজুংকে শান্ত করে বলে, বিশ্বাস করো আমরা সানিকে মারিনি। তখনই ফোন থেকে কেউ বলে ওঠে, জি স্যার, আপনি কি মার্ডার আর কিডন্যাপের কথা বললেন? এর মানে এদের এসব কথা এতক্ষণ পুলিশরা শুনছিল। পুলিশ বলে, স্যার আপনি চিন্তা করবেন না, আমরা এখনই আসছি। এরপর পুলিশ আসলে পুলিশ তো গিয়নহুংকে ধরতেই পারছিল না। সে বারবার পুলিশের গায়ে ময়লা পানি ফেলছিল আর রবিন তো একদম শোকে কাতর হয়ে পাথর হয়ে গেছে। ইয়নজুং তখন পুলিশকে সব ঘটনা খুলে বলে। পুলিশ বলে, আপনি যে মেয়েটার মার্ডারের কথা বলছেন ও কি আপনার পিছনে থাকা ওই মেয়েটা? ইয়নজুং তখন পিছনে তাকিয়ে বলে, হ্যাঁ ওই। এরপর সে বলে, হ্যাঁ এটা কেমনে সম্ভব, ও তো মারা গিয়েছিল। রবিন তখন গিয়ংহুনকে বলে, আরে দেখ আমাদের সানি। গিয়ংহুন তখন সানিকে দেখে একটা স্মাইল দিয়ে বেহুশ হয়ে যায়। আর আমাদের ফার্স্ট এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। এরপর সেকেন্ড এপিসোড শুরু হয়। দেখা যায় তাদের সবাইকে পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়। গিয়ংহুন তখন সানির শিখিয়ে দেওয়া মোতাবেক বলে, আপনারা এসব কি আবল তাবল কথা বলছেন? মেয়েটা বেঁচে আছে, এভাবে মরে গেছে বলে আমাদের খুনি বানানোর কোনো মানেই হয় না। ইয়নজুং বুঝতে পারে এভাবে তার কথা কেউ বিশ্বাস করবে না, তাই সে বলে, সরি, হয়তো আমারই কোথাও ভুল হয়েছে। গিয়ংহুন কথা বলার সময় একটা পেজের উপর হাত রেখেছিল। সে হাত সরিয়ে চলে আসতে গেলে পেজটা ছিঁড়ে তার হাতে আটকে যায়। এরপর তারা সানিকে নিয়ে হসপিটালে আসে। সানি বলে, দেখেছো তোমরা আজকে আমার জন্য বেঁচে গেছো। গিয়ংহুন বলে, তোমার জন্যই তো আমরা মরতে বসেছিলাম। আচ্ছা তোমার কি হয়েছিল বলো তো? তুমি তো শ্বাস নিচ্ছিলা না। তখন সানি বলে, আমারও মনে হয়েছিল আমি মারা গেছি, কিন্তু আমি অদ্ভুত সব জিনিস দেখছিলাম, যে আমি একটি গুহার ভিতর আছি আর কে যেন আমায় ডাকছে। রবিন তখন বলে, মনে হয় তুমি অর্ধেক মারা গেছিলে, মানে এক পা ছিল তোমার এপারে আর এক পা ছিল ওপারে। সানি বলে, আমারও তাই মনে হয়। গিয়ংহুন তখন বলে, আর কখনো যদি তোমার দাদির কাছ থেকে এভাবে চুপি চুপি টাকা মারার জন্য আমাদের ইউজ করো তাহলে তোমার খবর আছে। তখনই সেখানে সানির দাদি চলে আসে আর উনি সব কথা শুনে ফেলে। দাদিকে দেখে এরা সবাই ছোটাছুটি করতে থাকে। কই যে যায় লুকাইবো এরা। সানি ওয়ারড্রোবের ভিতরে ঢুকে বসে পড়ে। এরপর সে তার মাথা উঁচু করলে দেখে এ কি কাণ্ড, এটা সে কোথায় চলে আসলো। দেখে মনে হচ্ছে এটা আগের কালের কোনো রাজার দরবার। সেখানে দুইজন লোককে তাদের কাজের শাস্তি স্বরূপ তাদের পা পিটিয়ে লাল করে দিচ্ছে। সানি কিছুই বুঝতে পারে না এটা সে কোথায় এসে পড়লো। ওইদিকে ওই দুইটা বলদও লুকিয়েছিল। দাদি তখন জোর গলায় বলে, বের হও সবাই। রবিন একদম ভালো বাচ্চার মতো বেরিয়ে আসে। নিচে থেকে গিয়ংহুন বলে, মিস কিম আপনার এই ঠ্যাংটা যদি একটু। এরপর দাদি তার পা সরালে সে বেরিয়ে আসে। দাদি সানিকেও বেরিয়ে আসতে বলে। সানি বের হয়ে না আসলে দাদি আলমারির পাটটা খুলে, কিন্তু সেখানে কাপড় ছাড়া কিছুই নেই। এরপর তিনি আরেকটা পাট খুলে, সেখানেও কিছু নেই। এরপর আবার প্রথম পাটটা খুলে দেখে সানি, কিন্তু একটু আগেই তো সানি সেখানে ছিল না, এখন এখানে কিভাবে চলে আসলো? সানি তো বের হয়েই দাদিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলে, দাদি আমার যেন কি হয়েছে, আমি মাঝে মাঝে কিছু উল্টাপাল্টা দৃশ্য দেখতে পাই। এসব শুনে দাদি বলে, কি বলো, কিছু হয় নাই, চিন্তা করো না, তুমি রেস্ট নাও, সব ঠিক হয়ে যাবে। পাশ থেকে গিয়ংহুন রবিনকে বলে, দেখছোস কি ঢং করতেছে, আমাদেরকে তো ঠিকই বকা খাওয়াইলো। তখনই আমরা দেখি হসপিটালের রুমের বাহিরে ইয়নজুং। এখন পর্যন্ত যা হয়েছে সে সবকিছুই দেখেছে। এরপর দাদি ডক্টরের সাথে কথা বলে সানির রিপোর্টের কি খবর। ডক্টর তখন রিপোর্ট দেখে অবাক হয়ে যায় আর বলে, এটা তো একটা মিরাক্কেল। আশ্চর্যজনক ভাবে সানির শরীরে যত রোগ ছিল সব এখন ঠিক হয়ে গেছে। কিছুদিন আগেও যার বাঁচার কোনো চান্সই ছিল না সে এখন পুরোপুরি সুস্থ। দাদি এ কথা শুনে অনেক খুশি হয়ে যায়। ওইদিকে এই দুই বলদ এখনো অঙ্ক মিলাতে পারছিল না যে সানি মরে যাওয়ার পরও কেমনে বাইচা গেল। গিয়ংহুন এত প্রেশার আর নিতে না পেরে সব দোষ রবিনকে দিয়ে সেখান থেকে চলে যায়। রবিন তখন রাগে সেখানে থাকা একটা ক্যান উড়িয়ে মারে আর আশ্চর্যজনক ভাবে সেই ক্যান একটা দেওয়াল ফুটো করে ওপারে গিয়ে পড়ে। গাধাটা এইসব দেখে তো পুরাই অবাক।
অর্থাৎ ময়লার ভাগাড় থেকে ফিরে আসার পর সানি, গিয়ং হুন এবং রবিন তিনজনের সাথেই অদ্ভুত সব ঘটনা ঘটছিল। পরদিন সকালে ডক্টরের বলা কথাগুলো দাদি সানিকে জানায় আর বলে, তুমি অসুস্থ ছিলে বলে আমি তোমাকে দূরে কোথাও যেতে দিতাম না, কিন্তু এখন যেহেতু তুমি সুস্থ হয়ে গিয়েছো তাই এই নাও তোমার পাসপোর্ট আর টাকা, তোমার যেখানে খুশি ঘুরে আসো। সানি পুরোপুরি সুস্থ এই কথা শুনে সানিও বেশ অবাক হয় আর দাদির এসব কথা শুনে সে মহা খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই একটি বৃদ্ধ লোককে। সে তার ওয়াইফের সাথে কথা বলছিল 20 বছর আগে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে সে কি কোনো অমর বাচ্চাকে দেখেছিল কিনা সেটা তার ওয়াইফ জিজ্ঞেস করে। লোকটা তখন বলে, অমর বাচ্চা সম্পর্কে তো জানি না, তবে আমি একটা বাচ্চাকে বাঁচিয়েছিলাম। সেই ছেলেটা এখন আমাদের এলাকায় চলে এসেছে, আমার সাথে তার দেখাও হয়েছে। সে হলো 3972 নাম্বার ছেলেটি। এই বলে সে খেতে গেলেই সবকিছু বদলে যায়। দেখা যায় তাকে বন্দি করে রাখা হয়েছে। আসলে তাকে হিপনোটাইজ করে একটি অমর বাচ্চাকে খুঁজছিল এরা। বাচ্চাদের লিস্ট চেক করে 3972 নাম্বার বের করে। আসলে ওই বৃদ্ধ লোকটা 20 বছর আগে একটা ল্যাবের সিকিউরিটি গার্ড ছিল আর এই ল্যাবে অনেকগুলো বাচ্চা নিয়ে আসা হয়েছিল এক্সপেরিমেন্ট করার জন্য। এক্সপেরিমেন্ট করার পর সেখানকার একটা বাচ্চা যে কোনো জিনিসকে শূন্যে উড়িয়ে দিতে পারত, তবে তার পাওয়ার ইউজ করতে মাঝে মাঝে ভুল হয়ে যেত, যার ফলে ঘরের সব জিনিসপত্র শূন্যে ভাসত। এভাবেই একদিন তার ভুলের কারণে একটি ছেলে ব্যথা পায়, যার ফলে 3972-এর অনেক চিন্তা হয়। তখন সেই ছেলেটা বলে, চিন্তা করো না, আমি অমর। তারপর একদিন সেই ল্যাবে আগুন লেগে যায়, অনেক বাচ্চা মারা যায়, অনেক বাচ্চা সেখান থেকে পালিয়ে যায় আর সেই গার্ড সেদিন 3972-কে বাঁচিয়েছিল। আর এসব ঘটনা ইয়নজুং স্বপ্নে দেখছিল। আসলে সেই 3972 আর কেউ না, বরং ইয়নজুং। ইয়নজুং এর ঘুম ভেঙে যায়। সে দেখে তার রুমের সবকিছু শূন্যে ভাসছে। সে তখন সেগুলোকে তার পাওয়ার ইউজ করে নামিয়ে দেয়। তারপর সে ওই অমর ছেলে বাচ্চাটিকে খুঁজে বের করার চিন্তা করে। তখনই তার মাথায় আসে সানির কথা। সে ভাবে সানিও তো মারা গিয়েও আবার জীবিত হয়েছে, তাহলে সেই অমর বাচ্চাটি সানি নয় তো? কিন্তু সানি তো একজন মেয়ে আর সে তো একটা ছেলে ছিল। তারপর সে সানির সাথে দেখা করতে তার বাসায় যায়। সে সানিকে বলে, তুমি কতবার মারা গেছো আর জীবিত হয়েছো, কালকে তোমার ফ্রেন্ডসরা বলল তুমি মারা গিয়েছিলে। সানি তখন রবিনকে বলে, পাগল নাকি, কি বলে ও এসব, এই যে আমি জীবিত আছি। ইয়নজুং তখন আর কথা বাড়ায় না, সেখান থেকে চলে যায়। রবিন তখন বলে, ও যদি আমাদের কিডন্যাপিং এর কথা জেনে যায়? সানি তখন বলে, আমার লাগেজ আর ক্যামেরাটা কোথায়? রবিন বলে, ওটা তো কালকের ওই জায়গাতেই আছে, এত ঝামেলার মধ্যে আনতে পারিনি। সানি বলে, তোরা ভিডিওটা ডিলিট করেছিলি তো? রবিন বলে, না, তুই মরে গিয়েছিলি, সেই কষ্টে আমাদের মাথা ঠিক ছিল না। এসব শুনে সানি তো ভীষণ রেগে যায়। সে তাড়াতাড়ি সেই জায়গায় যাওয়ার জন্য রওনা দেয়। চিন্তিত হয়ে রবিন তখন গিয়ং হুনকে বলে সানি সেখানে যাচ্ছে। গিয়ং হুনও তখন দ্রুত গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। দেখা যায় সানির পেছনে পেছনে ইয়ংজুংও যাচ্ছে, আবার ইয়ংজুং এর পিছনে পিছনে কে যেন যাচ্ছে। সানি সেই জায়গায় পৌঁছে তার লাগেজ আর ক্যামেরাটা খুঁজতে থাকে, কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরও সে ক্যামেরাটা পায় না, কারণ ক্যামেরাটা একটা পাগল লোকের কাছে ছিল। সন্দেহবশত ইয়নজুং সেই পাগল লোকের কাছ থেকে ক্যামেরাটা নেয় আর গত রাতের ভিডিওটা দেখে ফেলে। এরপর সে ক্যামেরাটা নিজের কাছে রেখে দেয়। এরপর সে সানিকে পরীক্ষা করার জন্য সে তার পাওয়ারের ব্যবহার করে গ্রিন হাউসটা ভাঙতে থাকে, যেন গ্রিন হাউসের ধ্বংসাবশেষ সানির উপর পড়ে সানি মারা যায়। তাহলেই তো জানা যাবে সানি সেই অমর বাচ্চাটি কিনা। এদিকে সানি এরকম অবস্থা দেখে বের হওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই বের হতে পারে না। ততক্ষণে গিয়ং হুনও সেখানে চলে আসে। গিয়ং হুন এসে এসব দেখে বুঝে ফেলে ইয়নজুং আসলে এসব করছে। ইয়নজুং তখন আরো পাওয়ার ইউজ করে গ্রিন হাউসটাকে পুরোপুরি ভেঙে দেয়। সানির উপরে গ্রিন হাউসটা পড়ে সানি মারাই যাচ্ছিল, কিন্তু তখনই সে দেখে যে সে মাঝ সমুদ্রে নৌকার মধ্যে। সানি কিছুই বুঝতে পারছিল না যে হুট করে সে কোথায় চলে আসলো। ওদিকে ইয়নজুং ভাঙা গ্রিন হাউসটা সরিয়ে দেখছিল সানি কোথায় আছে। এসব আবার গিয়ং হুন দেখছিল। সবটা খুঁজেও ইয়নজুং সানিকে কোথাও পায় না। ইয়নজুং ভাবতে থাকে সানি কোথায় ভ্যানিশ হয়ে গেল। অন্যদিকে আমরা দেখি জুনু নামের লোকটি সানিকে ট্র্যাক করে দেখে এখন তাকে চীনের পাশে একটা সমুদ্রের মধ্যে দেখাচ্ছে। এটা দেখে
দেখে সে অবাক হয়ে ভাবতে থাকে সানি কি এক জায়গা থেকে অন্য জায়গায় টেলিপোর্ট হয়ে যেতে পারে নাকি। ওদিকে নৌকার মধ্যে লোকেরা সানিকে দেখে তাকে শত্রু ভেবে তার উপর গুলি করে, কিন্তু গুলিটা তার টি শার্ট ফুটো হয়ে তার গায়ে লাগার আগে সে আবারও টেলিপোর্ট হয়ে গ্রিন হাউসের কাছে চলে আসে। হুট করে সানি এখানে চলে এসেছে এটা আবার গিয়ং হুন দেখে ফেলে আর অবাক হয়ে যায়। এই কাণ্ড আবার সেই ছেলেটাও দেখে ফেলে যে ইয়ংজং এর পিছু করছিল। আসলে এই ছেলেটা ছিল সেই ল্যাবের সদস্য যার নাম ছিল পালহো, আর সে এসেছিল সেই বৃদ্ধ লোকের তথ্য অনুযায়ী। আর এখানেই এপিসোড 2 শেষ হয়ে যায়। তো বন্ধুরা, গল্পের আসল টুইস্ট কিন্তু এখনো বাকি। পরের পর্বগুলোতে চমৎকার সব ঘটনা ঘটতে যাচ্ছে, তা মিস করতে না চাইলে এখনই নিচে কমেন্ট করে জানান যে আপনারা পরের পর্ব চান কিনা। আপনাদের কমেন্ট পেলেই কিন্তু পরের পর্ব নিয়ে হাজির হব। আর হ্যাঁ, পরের পর্ব আপলোড হতেই যেন সবার আগে দেখতে পান, তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হচ্ছে খুব দ্রুত পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।